আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে বিসিআইসি কলেজ ঢাকার বহু নির্বাচনী অভিক্ষা নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রথম প্রশ্নটা বলা হয়েছে সমানুপাতের উদাহরণ নিচের কোনটা। তো সেটার উত্তর হচ্ছে গ নম্বর 3:2 = 9:6। তো এটা কিভাবে বুঝলাম? সমানুপাতের হচ্ছে যে প্রান্তীয় যে রাশি দুইটা সেই দুইটার গুণফল আর এই যে মধ্যপদ দুইটার গুণফল একই হয়। এখানে 3 আর 6 গুণ করলে হয় 18, আবার মাঝখানের 2 আর 9 গুণ করলেও 18 হয়। তো এই বৈশিষ্ট্যটা বাকি যে অপশনগুলো আছে সেগুলোর কোনোটার মধ্যেই নাই। তো তাহলে এই গ নম্বর অপশনটাই হচ্ছে এখানকার সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিউব রুট এক্স = √2 হলে এক্স এর মান কত। তো এই যে এটা হচ্ছে প্রশ্ন, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। কিউব রুট তোলার জন্য আমাদের কিউব করতে হবে, ঘন করতে হবে। তো আমরা উভয় পক্ষকে ঘন করলাম। তো এই পাশে কিউব রুট আর কিউব কেটে এক্স হবে, আর ডান পাশে √2 এর কিউব অর্থাৎ 3টা √2, 2টা √2 গুণ করলে একটা 2 আর আরো একটা √2 থেকে যাবে অর্থাৎ 2√2। এই হচ্ছে এক্স এর মান। তারপর 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2.34, এখানে 4 এর উপর পৌনঃপুনিক আছে, এর সাধারণ ভগ্নাংশ কোনটা। তো এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে সম্পূর্ণ যে সংখ্যাটা হয় তার থেকে এই পৌনঃপুনিকের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলো মাইনাস করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে 23 মাইনাস হবে। আর নিচে যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক সেই কয়টা 9, আর দশমিকের পর যতগুলো অনাবৃত্ত অঙ্ক অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক সে কয়টা শূন্য হয়। তো সেই হিসাবে নিচে হলো 90, উপরে বিয়োগ করলে 211 আর নিচে 90। এটা আর কেটে ছোট করা যায় না, এটাই হচ্ছে এর সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ। 4 নম্বর প্রশ্নে x² - 9² = 0 এই সমীকরণের মূল কয়টা অর্থাৎ সমাধান কয়টা, এক্স এর মান কয়টা সেটা বের করতে বলেছে। তো এটা সমীকরণ, এটা যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার যদি আমরা একটু হিসাব করি a² - 2ab + b² সূত্র দিয়ে, তাহলে এখানে যে এক্স এর সর্বোচ্চ ঘাত পাবো হচ্ছে 4। তো চলকের সর্বোচ্চ ঘাত যেটা হয় সেটাই হচ্ছে মূলের সংখ্যা হয়, অর্থাৎ এক্স এর মান, এক্স এর ঘাত সর্বোচ্চ যেহেতু এখানে 4, এই সমীকরণের মূল সংখ্যা বা সমাধান সংখ্যা হবে হচ্ছে 4টা। তারপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত হয়। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র মানে হচ্ছে যে এই 3 বিন্দু, শীর্ষ যে 3টা বিন্দু সেই বিন্দু 3টা বিন্দু দিয়ে যাবে এরকম একটা বৃত্ত। তো সেরকম বৃত্তের কেন্দ্র হয় হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই। তো এখানে অপশনে যে অতিভুজের উপর বলা হয়েছে সেই অপশনটা এখানকার সঠিক উত্তর। 6 নম্বর বলেছে যে পাই পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার। পরিধির সূত্র তো আমরা জানি যে 2πr, কিন্তু এখানে বলেছে যে পাই পরিধি, অর্থাৎ আমরা যেটাকে 2πr জানি সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো পাই। এখান থেকে যদি আমরা r এর মান অর্থাৎ ব্যাসার্ধ বের করতে চাই, এই 2πটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ওপর নিচ থেকে পাই কেটে 1/2 পাওয়া যাবে, অর্থাৎ r বা ব্যাসার্ধ হচ্ছে হাফ। তো ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই r², r এর মান যেহেতু হাফ, হাফ মান বসিয়ে যদি স্কোয়ার করি 1/4 হয়, তার সাথে পাই গুণ করলে পাই/4 পাওয়া যাবে। এটাই 6 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 7 নম্বর প্রশ্নে 0.003325 এর লগের পূর্ণক কত। পূর্ণক বের করা খুবই সহজ, দশমিকের আগে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে সেই ক্ষেত্রে আমাদের দশমিকের পরে কয়টা সার্থক অঙ্ক আছে, দশমিকের পরে সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে সেটা দেখতে হবে। তো এখানে 3টা শূন্য আছে, যতগুলো শূন্য থাকে তার সাথে আরো 1 যোগ করে সেটা ঋণাত্মক মান নিলেই সেটাই হয় হচ্ছে পূর্ণক। তো এখানে 3টা শূন্য, 3, তার সাথে আরো 1 অতিরিক্ত যোগ করে সেটার যদি ঋণাত্মক মান নেই পাবো হচ্ছে -4, কিন্তু পূর্ণক আসলে মাইনাস হয় না, মাইনাস আসলে সেটাই যে উপরে বার সাইন দিয়ে লিখতে হয়, অর্থাৎ 4 বার। এটাই হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বর বলা হয়েছে কি সূর্যের উন্নতিকোণ 90 ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে। 90 ডিগ্রি যদি উন্নতিকোণ হয়, আমরা সাধারণত 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 35 ডিগ্রি এরকম উন্নতিকোণ, এই যে এখানে ধরো যে এটা আনুমানিক 60 ডিগ্রি হচ্ছে এটা উন্নতিকোণটা, তো সেই ক্ষেত্রে যে ছায়ার দৈর্ঘ্যটা লম্ব থেকে কিছুটা ছোট হবে। তো
তো এই ছায়া যদি আরো ছোট হয় সেক্ষেত্রে এই যে কোণের মানটা বৃদ্ধি পাবে। ধরো যে সেটা হয়তো 70-80 ডিগ্রি হলো, তো যত কোণের মান বৃদ্ধি পাবে এখানে আরো যদি এদিকে আসে আরো বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে ছায়াটা আরো ছোট হবে। হতে হতে যদি একেবারে এইখানে আসে অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে তার ছায়ার কোনো দৈর্ঘ্যই থাকবে না, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য সেই ক্ষেত্রে হচ্ছে 0 মিটার। 9 নম্বর প্রশ্নে u2 ইকুয়াল টু -2, x2 ইকুয়াল টু 12, h ইকুয়াল টু 4 হলে অনুমিত গড় a ইকুয়াল টু কত? আমরা ধাপ বিচ্যুতির সূত্র জানি না হয়তো অনেকে, কারণ ধাপ বিচ্যুতির সূত্র আসলে প্রয়োজন হয় না। আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করি তখন ধাপ বিচ্যুতি কোনো রকম সূত্র ব্যবহার করা ছাড়াই হিসাব করে ফেলতে পারি। তো সেই কারণে সূত্রটা হয়তো অনেকের জানা নাই। সূত্রটা হচ্ছে UI, এখানে আমি U2 লিখেছি কারণ প্রশ্নে U2 লেখা আছে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি এটা। তো এমনিতে সাধারণভাবে আমরা সূত্র লিখি UI ইজ ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড বাই h। এই এটা হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়। x2 হলো মধ্যবিন্দু, আর U2 এই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি, আর h হলো শ্রেণী ব্যবধান যেটার মান প্রশ্নে দেওয়া আছে 4। তো এখান থেকে আমাদের a এর মান বের করতে হবে। এটা U2 -2 মান দেওয়া আছে, x2 এর মান দেওয়া আছে হচ্ছে 12, h এর মান 4। এই সমস্ত মান বসে আমরা যদি একটু r গুণন করি, এদিকে 4 দুগুণে 8 -8 ইজ ইকুয়াল টু 12 মাইনাস a। তারপরে আমরা যেহেতু a এর মান বের করবো, -a এটাকে এ পাশে নিয়ে আসি, প্লাস a হয়ে যাবে, -8টা ওই পাশে গিয়ে 12 এর সাথে যোগ হয়ে হবে 20। এটা 9 নম্বর প্রশ্ন গেল। তারপরে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চিত্রে একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে, PQR একটা ত্রিভুজ, চিত্রে Q আর R কোণের সমদ্বিখণ্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হয়েছে। তো এখানে এই যে চিত্রটা হচ্ছে এরকম, PQR, এটার Q আর R এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক QO আর RO যারা O বিন্দুতে মিলিত হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে P কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই QOR এই কোণটার মান কত? তো Q কোণ আর R কোণ, যেহেতু এই যে PQR ত্রিভুজের দুইটা কোণ এরা, তাহলে 180 থেকে P কোণটা যদি বাদ দেয় অর্থাৎ 40 ডিগ্রি বাদ দেই, তাহলে এই Q আর R এর সমষ্টি পাওয়া যাবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তো এটা মাইনাস করলে হবে 140। একই সাথে এখানে উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করা হয়েছে, হাফ কিউ প্লাস হাফ আর ইজ ইকুয়াল টু এই পাশে 140 সাথে হাফ গুণ করলে পাবো হচ্ছে 70। হাফ কিউ, যেহেতু এই যে এই কিউ ওটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তার মানে এই যে এই এতটুকু এটা হচ্ছে হাফ কিউ, একইভাবে যে এটা হচ্ছে হাফ আর। হাফ কিউ আর হাফ আর এদের সমষ্টি হচ্ছে 70 ডিগ্রি। আমাদের কিউ ও আর এই যে এই কোণটার মান বের করতে হবে, বের করতে বলেছে। কিউ ও আর এই ত্রিভুজটার এই কোণ 180 থেকে এই দুইটা সমষ্টি যদি বাদ দিই তাহলেই এই কিউ ও আর কোণের মান পাওয়া যাবে, কারণ এই কিউ ও আর এটাও তো একটা ত্রিভুজটা যেমনই হোক, ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হবেই। তাহলে কিউ ও আর কোণটা হবে হচ্ছে 180 থেকে হাফ কিউ আর হাফ আর এর যে সমষ্টি 70 ডিগ্রি, সেটা যদি মাইনাস করি তো পাওয়া যাবে হচ্ছে 110 ডিগ্রি। এগারো নম্বর প্রশ্নে cos 90 - থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা এর মান কত? তো এই যে প্রশ্ন হচ্ছে এটা cos 90 - থিটা, এখানে 90 অর্থাৎ হচ্ছে 1 × 90 অর্থাৎ বিজোড় সংখ্যক 90। বিজোড় সংখ্যক 90-র ক্ষেত্রে আমরা জানি যে cos পরিবর্তন হয়ে sin হয়ে যায়, আর কোণের মান হচ্ছে এখানে থিটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 4/5। সাইনকে আমরা 1/কোসেক লিখতে পারি সূত্র দিয়ে, এই পাশে 4/5 থাকলো। তারপর উভয় পক্ষকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কোসেক এর মান পাবো 5/4। তারপর 12 নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ জোটটার বৈশিষ্ট্য সম্পর্কে তিনটা অপশন দেয়া আছে। তো সেই ক্ষেত্রে এরকম প্রশ্ন আমাদের সমীকরণ দুইটার এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, প্রয়োজনে ধ্রুবপদের অনুপাতও বের করতে হয়। এখানে যদি আমরা এক্স এর সহগের অনুপাত বের করি 3/6 অর্থাৎ হাফ হবে, ওয়াই এর সহগের অনুপাত -5/-10, এই ক্ষেত্রেও হাফ হয়। তো যখন এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান হয় তখন আমাদের ধ্রুবপদের অনুপাতটাও দেখতে হয়। তো সেটা -7/-15 মাইনাস কেটে 7/15 হয়। এটা দেখা যাচ্ছে যে সমান হচ্ছে না। তো এইরকম ক্ষেত্রে হচ্ছে সমীকরণ জোটটা হলো অসামঞ্জস্য হয়, পরস্পর অনির্ভরশীল হয় এবং এদের কোনো সমাধান থাকে না। তো এখানে 2 নম্বর অপশনে একটা মাত্র সমাধান আছে বলেছে, এটা ভুল অপশন। 1 আর 3 এখানকার সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক।
পরীক্ষার নম্বর, জনসংখ্যা এগুলো পূর্ণ সংখ্যায় লেখা হয়, তো সেই জন্য এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। যে সমস্ত মান কেবল পূর্ণ সংখ্যায় লেখা হয় সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। তারপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ইংরেজি এম বর্ণের ঘূর্ণন কোণ কত। এম বর্ণটা যদি খেয়াল করি, এটাকে যদি আমরা ধীরে ধীরে মানে ঘোরানোর চেষ্টা করি, এটা ঠিক এটা যদি পূর্বের অবস্থায় আবার পেতে চাই, ঘুরিয়ে আবার পূর্বের অবস্থায় যদি আনতে চাই, পুরো 360 ডিগ্রি অর্থাৎ বৃত্তাকারে সম্পূর্ণ পথ ঘুরে, অর্থাৎ পুরো একটা সার্কেল ঘোরার পরে এটা আবার আগের অবস্থানেই আসবে, একই রকম লাগবে তখন দেখতে। অর্থাৎ 360 ডিগ্রি হচ্ছে এই এম বর্ণের ঘূর্ণন কোণ। 15 নম্বর প্রশ্নে একটা বৃত্তের চিত্র দেয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট, যার এ বি ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস দেয়া আছে হলো 6 সেন্টিমিটার। বৃত্তটা এখানে এঁকেছি। এসি একটা চাপের দৈর্ঘ্য দেয়া আছে। তারপর এই কোণ এ ও সি কোণের মান দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, আর ওসি অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার প্রশ্নে দেয়া আছে। এখন প্রশ্নে বলা হয়েছে 15 নম্বর যে এসি চাপের দৈর্ঘ্য কত। এসি চাপের দৈর্ঘ্য এস দিয়ে প্রকাশ করা হয়, আমরা জানি এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা বাই 180। আর হচ্ছে এখানে যে ওসি 3 সেন্টিমিটার, আর থিটা হচ্ছে 60 ডিগ্রি। এই চাপটা কেন্দ্রে যেই কোণ তৈরি করে সেটাই হলো থিটা এই ক্ষেত্রে। আর নিচে 180, এটা যদি আমরা হিসাব করি, খুব সহজ হিসাব, এখানে 3 আর 60 গুণ করলে 180 হয়, 180 কেটে 3.1416 পাওয়া যায়। তো অপশনে হচ্ছে যে 3.14 দেয়া আছে, সেটাই সঠিক উত্তর। তারপর 16 নম্বর প্রশ্নে বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল কত সেটা জানতে চাওয়া হয়েছে। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে থিটা হচ্ছে ওই যে 60 ডিগ্রি, আর আর এর মান হচ্ছে 3। এই সমস্ত মান বসিয়ে যদি হিসাব করি তাহলে 4.71 এরকম একটা মান পাওয়া যাবে। এটাই হচ্ছে বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। 17 নম্বর প্রশ্নে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটার তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেটা হলো প্রশ্ন। এখানে আমাদের একটা তথ্য ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তো আমরা হচ্ছে যে কোনো দুইটা বাহু, ছোট দুইটা যে বাহু, সেই দুইটা বাহুর যোগফল তৃতীয় অর্থাৎ বৃহত্তর বাহুর থেকেও বৃহত্তর হয় কিনা সেই জিনিসটা খেয়াল করব। এখানে অপশনগুলো লিখে নিয়েছি। এটার ক্ষেত্রে ছোট দুইটা বাহু হচ্ছে 3 আর 6, যোগ করলে 9 হয়, সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। বাকি অপশনগুলো যদি দেখি, এখানে ছোট বাহু হচ্ছে একটা 3 আর একটা 4, যোগ করলে 7 হয়, সেটা তৃতীয় বাহু থেকে ছোট হয়। এই ক্ষেত্রে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। ইচ্ছা করলে চেষ্টা করে দেখতে পারো। তারপরে গ নম্বর, এখানেও 3 3 6, সেটাও তৃতীয় বাহু থেকে ছোট হয়। আবার এই ঘ নম্বর অপশনের ক্ষেত্রে 3 আর 8 এই দুটো হচ্ছে ছোট বাহু, এই দুটো যোগ করলে তৃতীয় বাহু 11 এর সমান হয়। এটাও ত্রিভুজ আঁকা সম্ভব না, কারণ তৃতীয় বাহু থেকে বড় হতে হবে ছোট দুইটার যোগফল। তো এই 17 নম্বর হচ্ছে ক নম্বর অপশনটা সঠিক। এরপর 18 নম্বর প্রশ্নটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এক্স হলে সাইন টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা এর মান কত। তো এটা যে আসলে কিভাবে সমাধান করতে হবে, এটার শর্টকাট কোনো প্রসেস আমি চেষ্টা করে দেখেছিলাম, কিন্তু পারিনি। হয়তো এটার কোনো সহজ উপায় থাকতে পারে, কিন্তু আমার মাথায় আসেনি। তো যাই হোক, সেটা আমি পারিনি, এটাই হচ্ছে এখানকার বড় কথা। 19 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, 4 প্লাস 8 প্লাস 16 ধারাটার সাধারণ পদ কত। তো ধারাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গুণোত্তর ধারা, পাশাপাশি দুইটা পদের ভাগফল একরকম। প্রথম পদ হচ্ছে এখানে 4, সাধারণ অনুপাত 8/4 বা 16/8, ভাগ করলে 2 হবে। সাধারণ পদ মানে হচ্ছে n-তম পদ। আমরা জানি n-তম পদের সূত্র ar টু দ্য পাওয়ার n-1, এ হচ্ছে 4, আর হচ্ছে 2। মান বসানো হলো, 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি। তারপর এই 2 আর এই 2 যদি গুণ করি, এদের পাওয়ার যোগ হয়ে যাবে। 2 এর সাথে n-1 যোগ করলে n+1 হবে। তো এটাই হচ্ছে ধারাটার সাধারণ পদ। তারপরে 20 নম্বর প্রশ্নে log 2√2 টু দ্য পাওয়ার 8 প্লাস log 4 টু দ্য পাওয়ার 2 ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তো এই প্রশ্নটা লগের ভিত্তি এখানে হচ্ছে 2√2, 8 কে আমরা 2√2 এর উপর স্কয়ার দিয়ে লিখতে পারি। 2√2 স্কয়ার করলে 8 হয়। আবার এখানে 4 আছে ভিত্তি, তো এই 2টাকে আমরা 4 এর মাধ্যমে প্রকাশ করব। 4 এর রুট করলে 2 হয়, 2 কে আমরা √4 লিখতে পারি বা 4 টু দ্য পাওয়ার হাফ লিখতে পারি। এখন এই যে লগের যে পাওয়ার বা আর্গুমেন্ট যেটা, তার উপরে যেটা পাওয়ার আছে সেগুলোকে যদি সামনে নিয়ে আসি, লগের ভিত্তি আর পাওয়ার সেম হলে সেটার মান 1 হয়। তো এই 2 সামনে এসে 2 × 1
1 তো গুণ না করলেও হয়। তারপরে প্লাস এখানেও একই কথা, হাফটা সামনে আসবে আর log 4 টু দ্য পাওয়ার 4 এর মান হচ্ছে 1। 2 আর হাফ যোগ করলে পাবো 5/2। তারপরে 21 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে 3 - 3 + 3 - 3 এরকম একটা ধারা বলা হয়েছে যে ধারাটার 26তম পদ কত। তো এটার আসলে কোনো হিসাবের দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি যে ধারাটার যেটা 1 নম্বর, তারপরে 3 নম্বর, 5 নম্বর এরকম, অর্থাৎ বিজোড়তম পদগুলো হচ্ছে +3 আর জোড়তম পদ -3। এই যেটা 2 নম্বর, 4 নম্বর এভাবে করে এর পরের পদটাও -3 আসবে, অর্থাৎ জোড়তম স্থানে যে পদগুলো আছে সেগুলোর মান হচ্ছে -3। তো তাহলে 26 যেহেতু জোড় সংখ্যা, 26তম পদ -3 হবে। 22 নম্বর প্রশ্নে একটা ত্রিভুজের চিত্র দেয়া আছে আর ডিই সমান্তরাল বিসি হলে বিসি বাহুর দৈর্ঘ্য কত বের করতে বলেছে। চিত্রটা এখানে এঁকে নেওয়া হয়েছে। এই ডিই আর বিসি সমান্তরাল প্রশ্নে বলা হয়েছে এই উপরের অংশটা দেয়া আছে হলো 4, নিচের অংশ এটা 3 ডিবি, আর এই ডিই বাহুর দৈর্ঘ্য দেয়া আছে হলো 6। তো এটা যদি এর সমান্তরাল হয় তাহলে এই যে ওপরের যে ত্রিভুজটা আর এই সম্পূর্ণ ত্রিভুজ এরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ হবে। এরকম একটা প্রমাণ আছে, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো আমরা বড় ত্রিভুজের এবি আর ছোট ত্রিভুজের এডি বাহুর যে অনুপাত, সেই অনুপাতটা যদি নেই তাহলে বিসি বড় ত্রিভুজের বিসি বাহু আর ছোট ত্রিভুজের ডিই বাহু সেই অনুপাত একই সমান হওয়ার কথা। এবি মানে হচ্ছে এই যে 4 আর 3 যোগ করলে 7 হয়, এবি হলো 7 আর এডি হচ্ছে এই যে উপরের অংশটুকু 4। আর বিসি এর মান বের করতে হবে, ডিই সেটার মান দেয়া আছে 6, আর গুণন করলে 6 সাথে 42 আর 4 ইন্টু বিসি 4 = 42। তাহলে বিসি = 4টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে পাওয়া যাবে হচ্ছে 10.5। 30 নম্বরে দুইটা অন্তঃস্পর্শ বৃত্তের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। অন্তঃস্পর্শ বৃত্ত মানে হচ্ছে যে এরকম একটা বৃত্ত, তার ভেতরে আরো একটা বৃত্ত, যারা পরস্পরকে একটা বিন্দুতে ভেতরের দিক থেকে একটা বিন্দুতে স্পর্শ করেছে। তো এটা হচ্ছে অন্তঃস্পর্শ। এরকম অন্তঃস্পর্শ বৃত্তের তো এই যে একটা সাধারণ বিন্দু আছে, সেখানে একটাই মাত্র স্পর্শক আঁকা সম্ভব। তারপরে 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো বহুপদী fx কে 3x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো 3x + 2 এটা দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ভাজক। এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে এখান থেকে x এর মান পাওয়া যাবে হচ্ছে -2/3, অর্থাৎ x এর মান যদি -2/3 বসানো হয় তাহলেই এই f of x এর ভাগশেষ পাওয়া যাবে, অর্থাৎ ভাগশেষ হবে হচ্ছে f of -2/3 এর সমান। তারপরে 25 নম্বর প্রশ্নে a + 1/a = 3 দেয়া আছে, 2a/3a² - 2a + 3 এর মান কত, এই হচ্ছে প্রশ্ন। তো a + 1/a = যদি 3 হয়, বাম পাশে আমরা লসাগু নিয়ে a নিচে লসাগু আর উপরে a² + 1 হবে লসাগু নেওয়ার পরে হিসাব করলে। তারপর যদি r গুণন করি এই a টা 3 এর সাথে গুণ হয়ে 3a হবে। এখন যেটা আমাদের মান বের করতে বলা হয়েছে সেখানে 3a² আছে বিধায় আমরা এখানে এই উভয় পক্ষকে 3a² এর মান আনার জন্য এখানে অর্থাৎ গুণ করলে তো দুই পাশে গুণ করতে হবে, 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে 3a², এখানে 3 গুণ করলে 3 1s are 3, তারপরে এই পাশে 3 গুণ করলে 3 3s are 9। তাহলে 3a² + 3 এটার মান আমরা পেলাম হচ্ছে 9a। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা, এখানে যদি আমরা 3a² + 3 এর মান 9a বসাই, যে মানটা আমরা বের করেছি, তারপরে এই যে -2a, 9a থেকে 2a মাইনাস করলে হবে 7a, ওপরে 2a আছে, ওপর নিচ থেকে যদি a কেটে দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে 2/7। 26 নম্বর প্রশ্নে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে 3টা অপশন দেয়া আছে। বর্গক্ষেত্র আমরা জানি যে সবগুলো বাহু যার সমান আর সবগুলো কোণও সমকোণ। তো প্রথম অপশনে বলেছে যে ঘূর্ণন কোণ 90 ডিগ্রি, অর্থাৎ প্রতি 90 ডিগ্রি ঘোরালে এটা একই অবস্থানে থাকবে। তো সেটা ঠিকই আছে, যেহেতু 4টা সমান বাহু আছে, 90 ডিগ্রি ঘোরালেই এটা ওই আগের মতো অবস্থানেই আবার ফিরে আসবে। তো ঘূর্ণন কোণ 90 ডিগ্রি, 1 নম্বর অপশন সঠিক। তারপরে বলা হয়েছে প্রতিসাম্য রেখা 4টি, এটাও সঠিক। প্রতিসাম্য রেখা এই যে মাঝ বরাবর একটা, তারপর এই দিকে একটা, আবার এই যে কোণাকোণি আরো 2টা হচ্ছে রেখা আঁকা সম্ভব, যাদের প্রত্যেকটা দিয়ে ওই বর্গক্ষেত্রটা সমান 2টা ক্ষেত্রে বিভক্ত হবে, যেগুলো একটা অন্যটার প্রতিচ্ছবির মতো। তো প্রতিসাম্য রেখা ওগুলোই। তো প্রতিসাম্য রেখা 4টা, সেটা ঠিক আছে। আর বলা হয়েছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হলো 6, এটা তো ঠিক না, যেহেতু 90 ডিগ্রি কোণ, তো
360 ডিগ্রি ঘোরার মানে যদি এটা ঘোরাই তাহলে 4 বার এটা একই রকম অবস্থানে আসবে, অর্থাৎ এটার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হলো 4। তো এখানে 6 বলেছে, সেই অপশনটা ঠিক না। 27 নম্বর বলা হয়েছে tan 6a sec 6a হলে a এর মান কত। তো এটা যদি আমরা এইভাবে করে হিসাব করতে চাই, tan 6a sec 6a, উভয় পক্ষে যদি বর্গ করি, তারপর sec স্কয়ার 6a, আমরা জানি যে 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ারের মান সূত্রানুসারে। তারপর এই tan স্কয়ার 6a এটা যদি এই পাশে এনে বিয়োগ করে দেই তাহলে এই পাশে 0 হবে, আর ডান পাশে হবে হচ্ছে 1। 0 1 এটা তো আসলে সম্ভব না। তো এইভাবে করে আসলে এটার সমাধানটা বোঝা যাচ্ছে না। তো এটা আরও একভাবে করেছি, সেই ক্ষেত্রে আমাদের মানে জানতে হবে যে tan আর sec এর কত ডিগ্রির মানটা সমান। তো সেটা হচ্ছে 90 ডিগ্রি। tan 90-র মানও অসংজ্ঞায়িত, আবার sec 90 সেটাও অসংজ্ঞায়িত। তো সেই কারণে tan 90 sec 90 লেখা যায়। তো প্রশ্নে এখানে 6a দেয়া আছে, তো 6a মানে তাহলে পাচ্ছি হচ্ছে 90। তো a 6টা ওই পাশে নিয়ে যদি ভাগ করে দিই পাবো 15 ডিগ্রি। তারপরে 28 নম্বর প্রশ্নে বলেছে একটা সুষম অষ্টভুজের একটা শীর্ষকোণের মান কত ডিগ্রি। শীর্ষকোণের মান বের করার একটা সূত্র আছে, ছোট্ট একটা সূত্র, 180 মাইনাস 360 বাই n। n হচ্ছে এখানে বাহুর সংখ্যা, যেহেতু অষ্টভুজ বলেছে, সুষম বহুভুজের সুষম অষ্টভুজ অর্থাৎ সবগুলো সমান সমান বাহু, n এর মান হচ্ছে 8, অষ্টভুজ মানে 8 বাহু। তো n এর মান যদি 8 বসানো হয়, 360কে 8 দিয়ে ভাগ করলে পাবো 45, 180 থেকে বিয়োগ করে হয় 135 ডিগ্রি। তো এটাই হচ্ছে একটা শীর্ষকোণের মান। 29 নম্বর বলা হয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার হলে উচ্চতা কত। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেয়া আছে আর পরিসীমা দেয়া আছে। তো এটা বেশ বড় একটা অঙ্ক হয়ে যায়। এটা শর্টকাট কোনো উপায় আছে কিনা মানে বোঝানোর জন্য যখন ক্যালকুলেশন করব আমরা এমসিকিউ পরীক্ষার সময়, তখন তো আর এত ক্যালকুলেশন করে দেখার প্রয়োজন নেই, কিন্তু বোঝানোর জন্য একটু আসলে বড় করেই করতে হয়েছে। পরিসীমা সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা সমান সমান বাহু আছে, সেগুলোকে এ দিয়ে প্রকাশ করা হয়, দুইটা এ, আর ভূমি হচ্ছে বি, সেই তিনটা যোগ করলে 16, অর্থাৎ পরিসীমা যেটা দেয়া আছে তার সমান হওয়ার কথা। তো বি এর মান দেয়া আছে হলো 6, এটা বি আর এটা 6, দুইটা দেখতে প্রায় একই রকম। এদিকে এ আর এ যোগ করলে 2a, 6টাকে ওই পাশে নিয়ে মাইনাস করলে পাবো হচ্ছে 10। তো a 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে 5, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে একটা বিশেষ সূত্র আছে, b/4 ইন্টু √4a² মাইনাস b²। তো এই সূত্র দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। আবার সমদ্বিবাহু ত্রিভুজ হোক বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের আরও একটা সূত্র আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি উচ্চতা এখানে b আর h দিয়ে প্রকাশ করেছি। তো উচ্চতা যেহেতু বের করতে হবে, সেজন্য এভাবে করে মানে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করেছি। আবার যেটা আমরা এ আর বি এর মান জানি, এ আর বি এর মান ব্যবহার করে সমদ্বিবাহু ত্রিভুজের যে বিশেষ সূত্র আছে সেই সূত্রটা ব্যবহার করে একটা সমীকরণ গঠন করলাম। এখান থেকে আমরা যদি বি এ এগুলোর মান বসিয়ে দেই বাম পাশে, তাহলে বাম পাশের অংশ হিসাব করে পাওয়া যাবে হলো এখানে সব শেষে 4 আর 8 কাটলে 2, 6 দুগুণা 12, এই পাশে হবে হচ্ছে 12, আর ডান পাশে এখানে যে হাফ BH, বি মানে হচ্ছে ভূমি তো 6 জানি, তো সেটা বসালে এখানে কাটাকাটি করে 3h হবে, 3h = 12। তাহলে h অর্থাৎ ত্রিভুজটার উচ্চতা হচ্ছে 3টা ওই পাশে নিয়ে যদি ভাগ করে দিই, উচ্চতা পাবো হচ্ছে 4 সেন্টিমিটার। 29 নম্বরের উত্তর হলো। তারপর 30 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্নটা বলা হয়েছে a + b = 6, a - b = 4 হলে। তারপরে এখানে তিনটা অপশন দেওয়া আছে, এগুলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এখানকার কোনটা সঠিক। 1 নম্বর অপশনে a² - b² এর কথা বলা হয়েছে, সূত্রানুসারে a + b * a - b, a + b এর মান 6 আর a - b এর মান হচ্ছে 4, 4 × 6 = 24। তো 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর অপশনে a² + b² এর মান দেয়া আছে, a² + b² আমরা 2 × a² + b² একটা অনুসিদ্ধান্ত জানি, 2 এখানে 2 গুণ অবস্থায় থাকে, যেহেতু এখানে 2 নাই, তো 2টাকে আমরা ডান পাশে নিয়ে ভাগ করে দিতে পারি। a² মানে যেই সূত্রটা a + b² প্লাস a - b², 4ab যে সূত্র তার মতোই এটা, শুধু মাঝখানে প্লাস, 4ab সূত্রে এখানে মাইনাস থাকে। তো এই সূত্র ব্যবহার করা হয়েছে কারণ a + b আর a - b এর মান দেয়া আছে, তো সেই মানগুলো কাজে লাগাতে হবে। তো মান বসানো হলো,
মান বসিয়ে যদি হিসাব করি তাহলে পাবো 26। তো 2 নম্বর অপশনটাও সঠিক। আর 3 নম্বর অপশনে 4ab এর মান দেয়া আছে। 4ab সূত্র কেবলই বলেছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তারপর মান বসিয়ে যদি হিসাব করি তাহলে পাওয়া যায় হচ্ছে 20। তো 3 নম্বর অপশনটাও তাহলে সঠিক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।